কোনো একদিন জলরানীর ছোট্ট মেয়েটি শৈবাল নিয়ে এক পাথরের উপর বসে খেলা করছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন একটা সাপ এসে সেই খেলা করা ছোট্ট জলপরীর হাতে এমন কামড় বসায়, ব্যথায় ছোট্ট জলপরীটি খুব কান্না করতে থাকে। ওলে বাবালে, ওলে মালে, ব্যথায় মরে যাচ্ছিলে। এই শয়তান সাপটা আমাকে কামড় দিয়েছে। আমি আর পাচ্ছি না। আমি এখনই মায়ের কাছে চলে যাচ্ছি। এরপর আস্তে আস্তে সেই ছোট্ট জলপরীটি তার মায়ের কাছে যায় আর সমস্ত ঘটনা খুলে বলে। এরপর জলরানী দেখতে পায় তার ছোট্ট মেয়েটিকে এক বিষধর সাপে কামড় দিয়েছিল, আর সেখান থেকে পুরো বিষ তার শরীরে প্রবেশ করছে। এই দেখে তো জলরানী খুব ভয় পেয়ে যায়। তুই কি বলছিস? তোকে তো দেখছি বিষধর এক সাপে কামড় দিয়েছে। এখনই যদি কিছু না করতে পারি তাহলে তো তোরও অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। চল চল, এখনই জলরাজার কাছে যেতে হবে, তাড়াতাড়ি চল। এর কিছুক্ষণের মধ্যেই ছোট্ট জলপরীটাকে নিয়ে জলরানী জলরাজার কাছে যায় আর সমস্ত ঘটনা তাকে খুলে বলে। এরপর জলরাজা ছোট্ট জলপরীকে সামনে নিয়ে তার ক্ষতস্থান দেখে খুব ঘাবড়ে যায়। আমি কি দেখলাম? এটা তো সেই ভয়ঙ্কর কালনাগিনীর বাচ্চার কামড়। এটা সেই সাপ না। এই সাপের বিষ নিধন করার মতো ক্ষমতা এই সমুদ্রের কারণেই। কি বলছেন? আমার মেয়েটা কি আর বাঁচবে না? আমার মেয়েটা কি মারা যাবে নাকি? জলরানী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এখানে কিছুই করার নেই। তবে তোমরা তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করো, নয়তো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই তোমার মেয়ের শরীরে সমস্ত বিষ চলে যাবে। এরপর হয়তো সে মারাও যেতে পারে। এই কথা শুনে জলরানী মন খারাপ করে তার ছোট্ট মেয়েটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক পথের মাঝেই শাপলা পাতা এক মাছের সাথে তার দেখা হয়ে যায়। আরে আরে জলরানী, কি হয়েছে? তোমার চেহারাটা এরকম মলিন হয়ে আছে কেন? কি হয়েছে আমাকে খুলে বলো তো। ওগো শাপলা পাতা মাছ, দেখো না, আমার মেয়েটাকে কালনাগিনী সাপের বাচ্চা কামড় দিয়েছে। আমার মেয়েটা পুরো শরীরে বিষ ঢুকে গিয়েছে। ওগো শাপলা পাতা মাছ, তোমার তো কারেন্টের অনেক জাদু ক্ষমতা। তুমি দেখো না, তোমার এই জাদু ক্ষমতা দিয়ে আমার মেয়েটার বিষ তুমি সরাতে পারো কিনা। এরপর শাপলা পাতা মাছটি ছোট্ট জলপরীর বিষ ওঠাতে সাপে কাটা স্থানটি দেখতে পায়। তখন সে পিছু হেঁটে যায়। ওরে বাবারে বাবা, না না না, এটা আমি পারবো না। এটা তো খুব ভয়ানক একটা কামড়, আর এই সাপের বিষ খুব ভয়ানক। আমার দ্বারা এটা সম্ভব না। এমনকি এই সমুদ্রের কোনো প্রাণীর কাছেই সেটা সম্ভব না। তবে আমি একটা উপায় বের করে দিতে পারি। তুমি আমার সাথে চলো, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। হ্যাঁ, সেখানে যদি সমাধান হয় তাহলে তো হলোই। এরপর তারা তিনজন এক বয়স্ক জলপরীর কাছে যায় এবং জলরানীর সমস্ত ঘটনা বুড়ি জলপরীর কাছে বলতে থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার এই শরীরের বিষ ওঠাতে চাইলে একটাই মাত্র উপায় আছে, কিন্তু এই সমুদ্রে সেটা সম্ভব নয়। ওগো বুড়িমা, আপনি শুধু উপায়টা বলে দিন। আমি আমার এই মেয়েটাকে বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি আছি। আপনি শুধু দহাই লাগে একটাবার বলুন কিভাবে আমি আমার এই মেয়েটাকে সুস্থ করতে পারবো। শোন তাহলে, এইখান দিয়ে পূর্ব দিক দিয়ে উঠে সোজা হাঁটা দিবি। তারপর জঙ্গলের মাঝে যেই গুহাটা দেখতে পাবি, সেখানে খুব ভালো এক নাগিন রয়েছে। তার কাছে সাহায্য চাইলে অবশ্যই সে সাহায্য করবে, কিন্তু তার কাছে একটা বিনিময়ে সাহায্য নিতে হবে। তার কথা মেনে চললেই সে তোদের সাহায্য করবে। আমি তাহলে এখনই রওনা দিচ্ছি। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি এখনই আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি।
এই কথা বলে বুড়ি জলপরীর কাছে বিদায় নিয়ে তারা দুইজন সেই পুকুরের সামনে চলে আসে আর সেখানে এসে মানুষের রূপ ধারণ করে জঙ্গলের সোজা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। আর ঠিক এমন সময় ছোট্ট জলপরীটি হঠাৎ করে বিষের জ্বালায় অসুস্থ হয়ে পড়ে। ওগো মা, আমি আর পাচ্ছি না গো, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি মনে হয় আর বাঁচবো না। ওগো ওগো, কে কোথায় আছো গো? আরে তাড়াতাড়ি এসো, আমার মেয়েটা তো অজ্ঞান হয়ে গিয়েছে, কেউ কোথায় আছো? আমার মেয়েটাকে বাঁচাও, নয়তো আমার মেয়েটা মরে যাবে। এই বলতে বলতে জলরানী খুব চিৎকার করতে থাকে আর তার চিৎকার শুনে এক ছোট্ট টুনি পাখি তার সামনে আসে। আরে আরে জলরানী, তা আপনি এখানে কি করছেন? আর আপনার ছোট্ট মেয়েটার কি হয়েছে? তার তো দেখছি পুরো শরীর নীল হয়ে গিয়েছে, আমাকে খুলে বলুন দেখি আমি সাহায্য করতে পারি কিনা। এরপর জলরানী টুনি পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে আর তার একটু পর সেই টুনি পাখিটি সেই জলরানীকে রাস্তা দেখিয়ে দেয়। এরপর জলরানী আবার নদীতে নেমে আসে আর তার রূপ ধরে সেই নাগিনের গুহার দিকে রওনা দেয়। এরপর অনেক কষ্ট করে নদী পের হয়ে ঠিক সামনেই একটা গুহা দেখতে পায়। এই তো আমি গুহাটা পেয়ে গেছি, আমাকে যে করেই হোক ওই গুহার ভেতর আমাকে যেতেই হবে, আমার মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে। হে নাগিন, আপনাকে আমার খুব দরকার, আপনি দয়া করে বের হয়ে আসুন, আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। গুহার ভেতর থেকে জলরানীর এই কথা শুনে নাগিন তো খুব রেগে যায় আর তার সঙ্গী সাথীদের নিয়ে গুহার বাইরে চলে আসে। কে তুই? আর তোর এত বড় সাহস কিভাবে হলো? এই গুহার সামনে কোনো সাধারণ মানুষ আসতে পারে না, তুই কিভাবে আসলি? এত বড় সাহস তোকে কে দিল? ওগো নাগিন, দয়া করে আমার মেয়েটাকে আপনি বাঁচিয়ে নিন, আমার মেয়েটাকে আপনাদের প্রজাতির কেউ কামড় দিয়েছে, আমার মেয়েটাকে দয়া করে বাঁচান না। সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোর আসল পরিচয় কি? তোর আসল পরিচয় আমার সামনে আয় বলছি, সামনে আয়। নাগিনের মুখে এই কথা শুনে জলরানী তার আসল রূপে ফিরে আসে। আরে বাবা বা, এটা কি দেখছি? এটা তো মাছের মতো। এই লেজটাকে যদি আমরা খাই না, 2 সপ্তাহ ধরে খেতে পারবো। এই কথা বলার পর সেই সাপটি তড়িঘড়ি করে সেই জলরানীর কাছে যায় আর সামনে গিয়ে খপ করে একটা কামড় মারতে গিয়েছিল। তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি ছাড়া এই জলরানীকে কামড় দিতে যাচ্ছিস? এক্ষুনি এখান থেকে চলে যা, নয়তো চিরতরে তোর গোষ্ঠী শুদ্ধ জন্মের মতো শেষ করে দিব। হ্যাঁ। সাপটি তাড়াহুড়ো করে সেইখান থেকে চলে যায়। শোন জলরানী, আমি বুঝতে পেরেছি তোর মেয়েকে কে কামড়িয়েছে। আসলে আমি আমার কিছু সৈন্যদের তোদের রাজ্যে পাঠিয়েছিলাম তোদের সমস্ত তথ্য জানার জন্য, কিন্তু তাদের মধ্যে হয়তো কারো সন্তান তোর মেয়েটাকে কামড়িয়েছে। আমি তোর মেয়েকে সুস্থ করে দেব, কিন্তু আমাকেও কথা দিতে হবে তোদের রাজ্যে আমাদের একটা সৈন্য ঘর বানিয়ে দিতে হবে, সেখানে যেমন তোরাও সুরক্ষিত থাকবি আর আমরাও সমস্ত তথ্য পাবো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার শর্তে রাজি আছি, আপনি শুধু আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। এরপর যখন জলরানী তার কথায় রাজি হয়, এরপরই জলরানীর ছোট্ট মেয়েটাকে সেই নাগিন সুস্থ করে দেয়। আর এর কিছুদিন পরই সেই নাগিনের জন্য সমুদ্রের গভীরে একটি মস্ত বড় প্রাসাদ তৈরি করে দেয়। এরপর তারা সবাই মিলে সমুদ্রের গভীরে সুন্দরভাবে জীবনযাপন করতে শুরু করে। ওরে আমার বাচ্চারা, তোরা কিন্তু এখান থেকে কোথাও যাবি না, তোরা কিন্তু এই ঘরের ভিতরেই থাকবি। আসমান খুব কালো হয়ে গিয়েছে, যখন তখন খুব ঝড় নামতে পারে, তার আগেই আমি তোদের জন্য খাবার খুঁজে আনছি, তোরা
এখান থেকে কোথাও যাস না কিন্তু। জঙ্গলের ভেতর এক নাগিন ছিল। সেই নাগিন তার সন্তানদেরকে তার ঘরের সামনে রেখে খাবার খুঁজতে যায়। চল না, আমরা ওই নদীর পাড়ে গিয়ে পানিতে খেলা করি, চল চল। না না না, সেখানে যাব না, মা এসে দেখলে খুব মারবে। আরে মা আসার আগে আমরা চলে আসবো, চল চল, খুব মজা হবে। এরপর তারা ভাই বোন দুইজনে মিলে সেই নদীর পার চলে যায়। আর ততক্ষণে সেই রাস্তা দিয়ে এক ত্রান্তিক চলে আসছিল। একে একে অবস্থা তো আসমানের খুব খারাপ দেখছি, যখন তখন ঝড় তুফান নেমে আসতে পারে। ডাক বাবা, আমাকে একটু পা চালিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নয়তো এই ঝড়ের কবলে পড়লে কে জানে কোন বিপদ ঘটে। যখনই সেই তান্ত্রিক ছটফট করে তাড়াহুড়ো করে তার বাসার দিকে রওনা দিচ্ছিল, ততক্ষণের মধ্যেই আবহাওয়া খুব খারাপ পরিবর্তন নেয়। চারদিকে অন্ধকার ছেয়ে আসে আর বাতাসের পুরো ছড়াছড়ি লেগে যায়। এই রে, এখন কি যে করি? ঝড়ের সাথে সাথে তো এখন বৃষ্টি নামাও শুরু হয়ে গিয়েছে। হায় হায় রে, এখন কি যে করি? আশেপাশে তো কোনো জায়গাও দেখছি না যে আশ্রয় নেব। ওগো আপা, আমার তো খুব ভয় হচ্ছে, খুব জোরে জোরে বৃষ্টি তুফান হচ্ছে। এখন আমরা কোথায় যাব? বাসায়ও তো যেতে পারবো না। দেখেছিস, তোকে আমি তখনই বলেছিলাম আমরা খেলা করব না। এখন দেখ ঝড় তুফান চলে এসেছে, এখন কি হবে বল? মা জানলে তো খুব মারবে। এরপর আচমকাই হুট করে গাছের একটি ডাল সেই সাদা সাপটির উপর পড়ে আর সাদা সাপটি খুব চিৎকার করতে থাকে। ও আপা, আমাকে বাঁচা আপা, খুব ব্যথা হচ্ছে আপা, বাঁচা আমাকে। তুই কোনো চিন্তা করিস না ভাইয়া, তোকে আমি বাঁচিয়ে নিব। হ্যাঁ। তখন সেই ছোট্ট মেয়ে সাপ তাড়াতাড়ি করে সেই গাছের ডালটি সরাতে চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করার পরেও সেই গাছের ডালটি একটুও সরাতে পারে না। ওগো, কে কোথায় আছো গো? আমার ভাইয়াটাকে বাঁচাও, আমার ভাইয়াটাকে বাঁচাও। আর অন্যদিকে সেই নাগিনটি তার ছেলেমেয়ের জন্য খুব দুশ্চিন্তা করতেছিল। এ কি, খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, না জানি আমার সন্তানরা ঘরের ভেতর ঢুকেছে কিনা। না না, খাবার পরে খুঁজবো, আগে আমার ছেলে মেয়েকে সেভ করতে হবে, তাড়াতাড়ি যাই। এরপর যখনই নাগিন তার বাসার দিকে যাচ্ছিল, তৎক্ষণাৎ দেখতে পেল এক সাপুরে তান্ত্রিক। আরে এ কি, এটা তো দেখছি তান্ত্রিক সাপুরে। সে যদি আমার বাচ্চাদেরকে দেখে তার সাথে নিয়ে যায়, হায় হায় হায়, যেভাবে হোক আমার বাচ্চাদেরকে আমার বাঁচাতেই হবে। এরপর যখন ঝড় বৃষ্টি থেমে যায়, ঠিক তখনই সেই নাগিন তার বাসায় এসে দেখতে পায় তার বাসা সব ঘুরমুড়িয়ে ভেঙে ফেলা হয়েছে। এরপর নাগিনটি চিন্তা করতে করতে এদিক সেদিক সব জায়গায় তার সন্তানদের খুঁজতে থাকে। আর অন্যদিকে ঝড় বৃষ্টি থামার পর পানি থেকে উঠে আসে সেই জলপরীটি। এই কে তোমরা? তোমরা তো দেখছি সেই কখন থেকে খুব কান্নাকাটি করছো। ওগো জলপরি, আমাকে বাঁচাও, আমার খুব ব্যথা লাগছে, আমার গায়ে থেকে এই ডালটা সরিয়ে দাও না গো জলপরি। এরপর জলপরীটি তার জাদু দিয়ে সেই সাপের উপর থেকে ডালটি সরিয়ে দেয়, কিন্তু সাদা সাপের অবস্থা খুব খারাপ ছিল। সাপের শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছিল। ওগো জলপরি, আমি তো চলতে পারছি না, তুমি আমাদের বাড়িতে নিয়ে দিয়ে এসো, আমার মা খুব কান্নাকাটি করছে। আমি তো জল ছাড়া মাটির উপরে চলতে পারি না, নয়তো আমি তোমাদের অনেক সাহায্য করতে পারতাম। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ও ভাই, ভাই, ও ভাই, আর একটু শুনে যান তো ভাই, খুব দরকার আপনাকে।
কি হয়েছে তোমার? হঠাৎ করে আমার পথ আটকালে যে, কি সমস্যা হয়েছে বলো দেখি, তোমার কোনো সাহায্য করতে পারি কিনা। ওগো মানব, আপনি এই সাপ দুটোকে সুন্দর করে সুরক্ষিত রেখে তার বাড়িতে নিয়ে দিয়ে আসুন। এতে করে আপনার অনেক উপকার হবে। আমি তো জমিতে হাঁটতে পারি না কো, আপনি কি এই উপকারটা করবেন? ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তাদের দুইজনকে নিয়ে তাদের বাসার সামনে দিয়ে আসছি। হ্যাঁ। এরপর জলপরীর কথা শুনে সেই তান্ত্রিক কবিরাজ সাপ দুটোর বাসায় যায়, কিন্তু গিয়ে দেখতে পায় সাপের বাসা লন্ডভন্ড হয়ে ভেঙে আছে। এ কি, এখানে তো কাউকেই দেখতে পারছি না, আর তোমাদের ঘর তো এখানে ভাঙা দেখছি, এখন আমি কি করব? আর এইদিকে সেই নাগিন তার দুই সন্তানকে খুঁজতে খুঁজতে সেই নদীর পাড়ে এসে যায়, আর এসে দেখতে পায় তার ছেলের রক্ত সেখানে পড়ে আছে। এই দেখে নাগিনের মাথা পুরো খারাপ হয়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। ওরে আমার সন্তানরা, তোরা কোথায় রে? কে তোদের সাথে এরকম অঘটন করলো? কে তোদেরকে এত রক্ত জড়ালো? আমি কাউকে ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। রূপালি, রূপালি, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, বুঝেছ? দুপুরে যদি ফিরতে দেরি হয় তাহলে কিন্তু আমার আশায় বসে থেকো না, তুমি দুপুরের খাবারটা খেয়ে নিও, ঠিক আছে? বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে রমেশ জঙ্গলের দিকে হাঁটা দিল, আর দেখতে পেল ওই জঙ্গলের বেশিরভাগ শুকনো কাঠ সে কেটে ফেলেছে। তাই সে সিদ্ধান্ত নিল গভীর জঙ্গলে যাবে বলে, কিন্তু সেই গভীর জঙ্গলে সচরাচর কোনো মানুষই যায় না। কি যে করি, এই জঙ্গলের বেশিরভাগ কাঠই তো আমি কেটে ফেলেছি। না, যত কিছুই হয়ে যাক, আমাকে ওই গভীর জঙ্গলেই এখন যেতে হবে। ওরে বাবারে, আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে আসলাম? এ তো দেখছি চারদিকটা নিস্তব্ধ। হায় হায় হায়, আমার তো খুব ভয় হচ্ছে, এখন আমি কি করি? এই কথা বলতে না বলতেই রমেশের পুকুর পাড়ে কিছু গাছের দিকে নজর যায়। আরে বাবা বা, কত সুন্দর সুন্দর গাছ পেলাম, এগুলো থেকে যদি কাঠ সংগ্রহ করি না, বাজারে আজকে অনেক দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ, এই বলে রমেশ খুব খুশি হয়ে যায়, আর আনন্দে আনন্দে সে গাছের সামনে গিয়ে গাছ কাটতে থাকে। কাটতে 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 হঠাৎ যেন তার কুড়ালটি নদীতে পড়ে যায়। হায় 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 হায়, এ আমার কি হলো গো? হে বিধাতা, এ আমার কি করলে গো? আমার একটাই কুড়োল ছিল, সেটাও যেন ওই পুকুরে পড়ে গেল। হায় 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 হায়, আমাকে সাহায্য করো গো, কেউ আমাকে সাহায্য করো। যখনই রমেশ জোরে জোরে কান্না করছিল, ঠিক এরপরই পুকুরের ভেতর থেকে হরণ তরুণ অবস্থায় এক শয়তান ডাইনি বুড়ি বের হয়ে আসলো। কিরে কিরে, আমার পুকুরের সামনে তুই কি করছিস? তোর তো সাহস কম নয় দেখছি, তুই আমার পুকুরের সামনে এসে কি করছিস? এত জঙ্গলের ভেতরে তো কেউ আসে না, তোকে তো আমি ঘাড় মটকে ফেলবো রে। ওগো ওগো, আমাকে ক্ষমা করে দেন গো, আমার সত্যিই কোনো দোষ নেই। আমি গাছ কাটতে গিয়ে আমার কুড়োলটা ওই পুকুরে পড়ে গেছে, আমি নির্দোষ, সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন। যদি বলি তোর এই কুড়োলটা আমি দেব না, তখন তুই কি করবি শুনি? ওগো ওগো, আমার কুড়োলটা আমাকে দিয়ে দেন গো। আমার কুড়োলটা না থাকলে আমার স্ত্রী সন্তানরা আজকে না খেয়ে থাকবে। হ্যাঁ, আমার কুড়োলটা দয়া করে দিয়ে দিন। রমেশের মুখে এই কথা শুনে ওই ডাইনি বুড়িটির মনে অনেক মায়া হয়, আর তার জাদুর দ্বারা সেই ডাইনিটি তার হাতে একটি সোনার কুড়ুল নিয়ে আসে। এই বেটা, দেখ তো এই কুড়োলটা তোর কিনা, হলে তোরটা তুই নিয়ে যা। না গো, না না না, এটা আমার না, আমার কুড়োল তো ওই কাঠ আর লোহা দিয়ে বানানো। হ্যাঁ, এটা আমার না।
এই কথা শুনে ওই ডাইনি বুড়িটি পুকুরে একটা ডুব দেয়, আর অনেকক্ষণ কেটে যাওয়ার পর সে আবার পুকুরের উপর উঠে আসে। কে রে, কি ভেবেছিলি আমি চলে যাব? না 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 না, এই যে নে, তোর জন্য এই কোরলটা এনেছি। দেখ তো এটা কি তোর কোরল কিনা। ওগো ওগো, এটা তো আমার কুড়ুল না, আমার কুড়ুল তো লোহার। আরে না না না, আমার খুব ভয় লাগছে, আমি এখন চলে যাই। আমার আর ওসব কুড়ুল খুঁজতে হবে না কো, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ। যখনই রমেশ ওই শয়তান ডাইনি বুড়ির মুখে এইরকম হাসি শুনতে পায়, তখন রমেশ এক দৌড়ে সেই জঙ্গল থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রমেশের এই অবস্থা দেখে তার গিন্নি খুব আতঙ্কিত হয়ে যায়। আরে আরে, কি হয়েছে কি হয়েছে? তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? আরে কি হয়েছে বলবে তো? আরে আরে গিন্নি, তোমাকে কি যে বলবো না, আজকে তো আমি জমের হাত থেকে বেঁচে এসেছি গো। যদি আমি এখন দৌড় না লাগাতাম তাহলে ওই ডাইনি বুড়িটা আমাকে ঘাড় মোটকে খেয়ে ফেলতো গো। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে তোমাদের কথা চিন্তা করে দৌড়ে পালিয়ে এসেছি। হ্যাঁ। ওগো, তোমাকে একটা কথা বলি গো, তুমি আর কোনো দিন ওই পুকুরের সামনে যাবে না। হ্যাঁ, আবার কোন না কোন অঘটন ঘটে কে জানে, তোমাকে আমি আর ওই পুকুরের সামনে যেতে দিব না। হ্যাঁ। কি গো, আজকে ওই জঙ্গলে কাঠ কাটতে যাবে না? কি করে যাবো গো গিন্নি বলো? দুঃখের খবর তো তুমি সবই জানো, আমাদের ঘরে তো এখন আর কোনো কুড়ুল নেই। রমেশের মুখে এই কথা শুনে তার গিন্নি পাশের ঘর থেকে একটি দা নিয়ে আসলো, রমেশের হাতে দিল। কিন্তু সমস্যা হয়েছে একটা, তার গ্রামের পাশের জঙ্গলে সমস্ত কাঠ শেষ হয়ে গিয়েছে। তাই সে বাধ্য হয়ে আবার সেই গভীর জঙ্গলে হাঁটতে শুরু করে, এবং হাঁটতে হাঁটতে সেই ডাইনির পুকুরে এসে থেমে যায়। আমি তো হাঁটতে হাঁটতে আবার সেই ভয়ানক পুকুরের সামনে চলে এসেছি। না না বাবা, তাড়াতাড়ি এই পুকুরের সামনে থেকে চলে যাই। হ্যাঁ, অন্য কোথাও গিয়ে কাঠ কাটবো। এই কথা বলে যখনই রমেশ 2-4টা কদম এগোচ্ছিল, পুকুর হরণ শুরু হয়ে পুকুরের পানির ভেতর থেকে সেই ডাইনি শয়তান বুড়িটা বের হয়ে আসে। কোথায় পালাচ্ছিস? আসবি না? তোর কোরাল তুই নিবি না? তোর কোরাল তুই নিয়ে যা। এই নে, তোর কোরলটা তুই নিয়ে যা। এই কথা শুনে রমেশ তো থর থর করে কাঁপতে লাগলো, আর তার হাতটা আস্তে আস্তে করে কুড়ুলের দিকে বাড়িয়ে দিল। আর যখনই রমেশ সেই কুড়ুলটা তার হাতে পায়, তখনই সে এক দৌড় দিয়ে পাশের জঙ্গলে চলে আসে। আহা হা 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 হা, এখন থেকে আমার গিন্নি আর আমার সন্তানের মুখে আমি কিছু খাবার তুলে দিতে পারবো। হ্যাঁ। এরপর ওই রমেশ কাঠুরি জঙ্গল থেকে অনেক কাঠ কাটে। আরে আমি তো অনেক বোকামি করে ফেলেছি। ওই ডাইনি বুড়িটা দেখতে যত খারাপই হোক না কেন, ওই ডাইনিটা তো আমাকে আমার কুড়ুলটা আমার কাছে ফিরিয়ে দিয়েছে, তাই না? আমারও তো দরকার ছিল তাকে কিছু উপহার দিয়ে খুশি করার। এই চিন্তা করতে করতে ওই রমেশ কিছু ফলমূল সংগ্রহ করে তার গামছার মধ্যে পুরিয়ে নেয়, আর সেগুলো নিয়ে রওনা হয় সেই পুরাতন পুকুরের কাছে। যখনই সেই রমেশ কাঠুরি পুকুরের সামনে চলে আসে, আবার সেই ডাইনিটা সেই পুকুর থেকে বেরিয়ে আসে। আরে এই বালক, তুই আবার এখানে আসলি কেন? কি মতলবে এসেছিস বল তো শুনি। আরে ডাইনি, তুমি তো আমাকে আমার কুড়ুলটা ফিরিয়ে দিয়েছো, কিন্তু আমি তো তোমাকে ভয় পেয়ে এখান থেকে চলে গিয়েছিলাম। কিন্তু পরে মনে হলো তোমার মনটা খুব ভালো, তাই তো তোমার জন্য আমি কিছু উপহার নিয়ে এলাম। আমি আগেই ভেবেছিলাম তুই আমার কাছে আবার আসবি। আমি জানি তুই একটা সৎ কাঠুরে। হ্যাঁ গো,
হ্যাঁ গো ডাইনি বুড়ি, তুমি বাহির দিয়ে এত করছিস, কিন্তু তোমার মনটা এত ভালো কেন? আচ্ছা, এটা কি তোমার আসল রূপ? বলো তো আমাকে। তুই তো আমার মনের খবরটা বলে দিলি রে। তাহলে তোর সামনে আমি আমার আসল রূপ নিয়ে আসতে পারি। এই কথা বলে কাঠুরির সামনেই সেই ডাইনি বুড়িটি তার আসল রূপ ধারণ করে, আর সেই রূপ দেখেই কাঠুরি তো পুরো ছানা বড়া হয়ে যায়। এখন আমি পুরো প্রমাণ পেলাম, তোমার মতো সৎ লোক আমি গত 200 বছরেও দেখিনি। তুমি যেহেতু আমার জন্য উপহার নিয়ে এসেছো, তাহলে আমি কেন বাদ যাব? আমিও তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। এরপর ওই জলপরীটি তাকে উপহার দিবে বলে এমন একটি জাদু করে, সেই জাদুর মাধ্যমে তার কাঠের বান্ডেলগুলোতে বেশ কিছু কাঠ স্বর্ণের কাঠে রূপান্তরিত হয়। এই দেখে তো কাঠুরি মহা খুশি, আর সেগুলো তার মাথায় নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। যখনই সেই কাঠুরে তার কাঠগুলো নিয়ে সাহেব বাবুর কাছে যায়, তখন সাহেব বাবুর চোখ পড়ে ওই কাঠের ভেতরের স্বর্ণের কাঠগুলোর উপর। এই কাঠগুলো তুই কোথায় পেয়েছিস? আমাকে এখনই বল। আজ্ঞে সাহেব বাবু, মানে হয়েছে কি, আমার সাথে একটা জলপুরীর দেখা হয়েছিল, সেই জলপুরী আমাকে এই স্বর্ণের কাঠগুলো উপহার দিয়েছে। হ্যাঁ। এ কি বলছিস তুই? ঠিক আছে, তাহলে ওই স্বর্ণের কাঠগুলো আমাকে দিয়ে দে। আমি তোকে এত এত টাকা দিব যে তোর বাড়িতে 2টো বিল্ডিং বাড়ি উঠে যাবে। হ্যাঁ। না না বাবু, আমি ওই স্বর্ণের কাঠগুলো দিতে পারবো না। এগুলো আমাকে উপহার হিসাবে দিয়েছে, এগুলো বিক্রি করলে তো আমার পাপ হবে গো। আপনি ওগুলো রেখে বাদ বাকিগুলো টাকা দিয়ে দিন। হ্যাঁ। সেটা না হয় ঠিক আছে, তবে এক কাজ কর, আমাকে ওই জলপুরীর ঠিকানাটা দে। আমিও না হয় সেখানে গিয়ে একবার চেষ্টা করে দেখি কি হয়। এই কথা শুনে ওই রমেশ কাঠুরে সমস্ত ঘটনা ওই সাহেব বাবুকে খুলে বলে, আর এই শুনে সাহেব বাবুর ভিতরে খুব লোভ জমে যায়। তাই নাকি গো? এ তো খুব ভালো কথা, কিন্তু আমাদের ওই সোনাদানার উপরে কোনো লোভ নেই। আমরা 2 মুঠো ডাল ভাত খেয়ে থাকলেই আমাদের সংসার চলে যাবে। কিন্তু তুমি ওই জলপরীকে গিয়ে একটাবার বলবে যে আমাদের ঘরে যেন একটা ছেলে সন্তান চলে আসে। ঠিক আছে গো গিন্নি, তুমি একদম চিন্তা করো না। কাল আমি যখন কাঠ কাটতে যাব, তখন আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। তখন তুমি ওই জলপরীটাকে বলবে যে আমার একটা ছেলে সন্তান লাগবে। দেখো, ওই জলপরী তোমার কথা রাখবে। হ্যাঁ। আর ওই দিন সন্ধেবেলায় ওই সাহেব বাবু হাঁটতে হাঁটতে জলপরীর পুকুরের সামনে গিয়ে দাঁড়ায়। এই জলপরি, আরে কোথায় গেলি রে? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। আমি জানি মানুষের চাইতে তোর ক্ষমতা অনেক কম। বেরিয়ে আয় বলছি, আমাকে এখনই সোনা দানা দে। সাহেব বাবুর মুখে এই কথা শুনে পুকুরের জলে হুড়মুড় করে বেরিয়ে আসে সেই রাক্ষসী ডাইনি। আমি জানি তুই একটা জলপরি, আর তোদের ক্ষমতা মানুষের চাইতে খুব কম। আমাকে এখনই সোনা দানা দে বলছি। তুই আমাকে অনেক সরল সোজা পেয়েছিস, তাই না রে? তুই যদি এখন এখান থেকে চলে না যাস, আমি তোকে এমন অবস্থা করব না, তুই কাউকে দেখাতে পারবি না। কি বললি তুই? আমার মুখে মুখে কথা? তোর জন্য আমি এমন এক জিনিস নিয়ে এসেছি না, তোর গোষ্ঠী শুদ্ধ সব মরে যাবে। হ্যাঁ। এই বলে ওই সাহেব বাবু তার পকেট থেকে একটি বোতল বের করে ভয়ঙ্কর নামের এক বিষ সেই পানিতে মিশিয়ে দেয়। আর কিছুক্ষণ পরেই তোরা শুদ্ধ সব কিছু মরে এই জলের উপর ভাসতে থাকবি। তারপর দেখি তোরা আমার কি করতে পারিস। হ্যাঁ। পরের দিন সকাল সকাল রমেশ ও তার গিন্নি পুকুরের সামনে গিয়ে যা দেখে, সেগুলো দেখে তো ওই রমেশের চোখে পানি চলে আসে। ওগো ওগো, এ কি সর্বনাশ হয়ে গেল গো! আরে জলপরি তো মারা গেল। হায় হায় হায়, এ নিষ্ঠুর কাজ কে করলো গো? কে কোথায় আছো গো? আরে বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও!
তাদের এই কান্না শুনে কোথা থেকে যেন এক ভয়ঙ্কর সাপ হঠাৎ করে তাদের সামনে চলে আসে আর পুকুরের সামনে গিয়ে পুকুরের সমস্ত বিষ তারা শোষণ করে নেয়। এরপর আস্তে আস্তে সেই ভয়ঙ্কর সাপটি কোথায় যেন মিলিয়ে যায়।